রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলিবাকের উপকথা। আজকে উপন্যাসের দ্বিতীয় পর্ব। হাঁসুলিবাকের দেশ করাধাতের মাটির দেশ। এ দেশের নদীর চেয়ে মাটির সঙ্গে মানুষের লড়াই বেশি। খরা অর্থাৎ প্রখর গ্রীষ্ম উঠলে নদী শুকিয়ে মরুভূমি হয়ে যায়, ধুধু করে বালি। এক পাশে মাত্র এক হাঁটু গভীর জল কোনো মতে বয়ে যায়। মা মরা ছোট মেয়ের মতো শুকনো মুখে, দুর্বল শরীরে, কোনো মতে আস্তে আস্তে ধীরে ধীরে মাটি তখন হয়ে ওঠে পাষাণ। ঘাস যায় শুকিয়ে, মাটি গরম হয়ে ওঠে আগুনে পোড়া লোহার মতো। কোদাল কি টামনায় কাটে না? কোপ দিলে কোদাল টামনারই ধার বেঁকে যায়। গাইতির মতো যে যন্ত্র, সে দিয়ে কোপ দিলে তবে খানিকটা কাটে, কিন্তু প্রতি কোপে আগুনের ফুলকি ছিটকে পড়ে। খাল, বিল, পুকুর, দিঘি চৌচির হয়ে ফেটে যায়। তখন নদী রাখে মানুষকে বাঁচিয়ে, জল দেয় ওই নদী। নদীর ভাবনা এখানে 12 মাসের নয়, নদীর ভাবনা এখানে 4 মাসের। আষাঢ় থেকে আশ্বিন। আষাঢ় থেকেই মা মরা ছোট মেয়ের বয়স বেড়ে ওঠে, যৌবনে ভরে যায় তার শরীর। তারপর হঠাৎ একদিন সে হয়ে ওঠে ডাকিনী। কাহারদের এক একটা ঝিউরি মেয়ে হঠাৎ যেমন এক একদিন বাপ মা ভাই ভাজেদের সঙ্গে ঝগড়া করে পাড়াপড়শিকে সাপান্তর করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে গায়ের পথে। চুল পড়ে এলিয়ে, গায়ের কাপড় যায় খসে, চোখে ছোটে আগুন। সে ফিরিয়ে আনতে যায় তাকে ছুঁড়ে মারে ইট পাটকেল পাথর। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলে কুলে কালি ছিটিয়ে দিয়ে। তেমনইভাবেই সেদিন ওই ভরা নদী অকস্মাৎ ওঠে ভেসে। তখন একেবারে সাক্ষাৎ ডাকিনী। ক্ষমা নাই, ঘেন্না নাই, দিগম্বরীর মতো হাঁক ছেড়ে ডাক পেড়ে শতমুখে কলকল খলখল শব্দ তুলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে। গ্রাম, বসতি, মাঠ, শ্মশান, ভাগাড়, লোকের ঘরের লক্ষ্মীর আসন থেকে আস্তাকুর, যা সামনে পড়ে মারিয়ে তছনছ করে দিয়ে চলে যায়। সেও একদিন দুদিন, বড় জোর কালে কস্মিনে 4-5 দিন পরেই আবার সম্বিত ফেরে। কাহারদের মেয়েও যেমন রাগ পড়লে এসে চুপ করে গায়ের ধারে বসে থাকে, তারপর 1 পা 2 পা করে এসে বাড়ির কানাচে শুয়ে গুনগুন করে কাঁদে কি গান করে ঠিক ধরা যায় না। তেমনইভাবে কোপাইও 2 দিন বড় জোর 4 দিন পরে আপন কিনারায় নেমে আসে। কিনারা জাগিয়ে খানিকটা নিচে নেমে কুলকুল শব্দ করে বয়ে যায়। 4 মাসের মধ্যে এমনটা হয় 5 বার কি 7 বার, তার বেশি নয়। তার মধ্যে হয়তো 1 বার কি 2-3 বৎসরে 1 বার খ্যাপামি করে বেশি। কোপাই নদী ঠিক যেন কাহার কন্যে, তবে কন্যার কুল নষ্ট। কোপাইয়ের বন্যায় ঘরদোর না ভাঙলেও ভুগতে হয় বৈকি। জল সরে গেলে ভিজে মাটি থেকে ভাপ উঠতে আরম্ভ করে। মাছিতে মশাতে ভরে যায় দেশ। মানুষ চলে মানুষের মাথার উপর ঝাঁকবন্দি, মশা সঙ্গে চলে ভন ভন শব্দ তুলে। মানুষের শরীর শিউরে ওঠে, তাদের কামড়ে অঙ্গ দাগড়া হয়ে ফুলে ওঠে। গরুর গায়ে মাছি বসে থাকে চাপবন্দি হয়ে। লেজের ঝাপটানিতে তাড়িয়ে কুলিয়ে উঠতে না পেরে তারা অনবরত শিং নাড়ে। কখনো কখনো 4 পা তুলে লাফাতে থাকে। তাকে সাহায্য করে চাষি। তাল পাতা চিরে ঝ্যাঁটার মতো করে বেঁধে তাই দিয়ে আঁচড়ে মাছি মারে, তাড়িয়ে দেয়। এর কিছুদিন পরে আরম্ভ হয় মালোয়ারির জ্বর।
আরও আছে কোপাইয়ের বন্যার দুর্ভোগ। সাঁওতাল পরগনার পাহাড়িয়া নদী কোপাইয়ের ওই 2-3 বৎসর অন্তর যে আকস্মিক বন্যা আসে, যাকে বলে হরপাবান, সেই বন্যার স্রোতে পড়ে কশ্চিৎ কখনো একটা দুটো গুলবাঘা ভেসে আসে হাঁসুলিবাঁকের এই খাপছাড়া বাঁকে। বাঁশবাদি গায়ে নদীকূলের বাঁশবনের বেড়ার মধ্যে আটকে যায়, কখনো মরা কখনো জ্যান্ত। জ্যান্ত থাকলে বাঘ এই বাঁশবনেই বাসা বাঁধে। আর আসে ভাল্লুক, দুটো একটা প্রতি বৎসরই আসে ও বেটারা। কিন্তু আশ্চর্য, ও বেটারা মরে কখনো আটকে থাকে না বাঁশবনে। জ্যান্ত বাঘ কদাচিৎ আসে, মরাও ঠিক তাই। গোটা এক পুরুষে দুটো এসেছে, একটা মরা একটা জ্যান্ত। মরাটাকে টেনে বার করে জেলার সাহেবকে সেটার চামড়া দেখিয়ে জাঙলের ঘোষেরা বন্দুক নিয়েছে। জ্যান্তটাকে কাহাররাই মেরেছিল, সেটা দেখিয়ে বন্দুক নিয়েছে গন্ধবণিকেরা। ভাল্লুক এলে কাহারেরাই মারে। প্রতিবার বন্যার পর বাঁশবন খুঁজে পেতে দেখতে পেলে লাঠি, সোঁটা, খোঁচা, বল্লম, তীর ধনুক নিয়ে তাড়া করে মেরে হৈ হৈ করে নৃত্য করে। নিজেদের বীর্যে মোহিত হয়ে প্রচুর মদ্যপান করে। আর এইখানেই আছে বুনো শুয়োর। কাহারদের লাঠি, সোঁটা, খোঁচা, বল্লম সত্ত্বেও এখানে বুনো শুয়োরের একটা দস্তুর মতো আড্ডা এখান থেকে খানিকটা দূরে সাহেব ডাঙায়। কাহারদের দৌড়াতে ওরা বাঁশবাদির এলাকায় বাসা বেঁধে রক্ষা পায় না। ওদের বড় আড্ডা হলো পোড়ো নীলকুঠির কুতুবাড়ির জঙ্গলে। রাত্রে শুয়োরের দল ঘোদ ঘোদ শব্দ করে নদীর ধারে ছুটে বেড়ায়, দাঁতে মাটি খুঁড়ে কন্দ তুলে খায়। কখনো কখনো দুটো একটা ছিটকে এসে গায়ের মধ্যে ঢুকে পড়ে। অকস্মাৎ কেউ কেউ সামনে পড়ে জখম হয়, তখন কাহারেরা ওদের বিপক্ষে অস্ত্র ধারণ করে। অস্ত্র নয়, ফাঁদ। বুনো শুয়োর মারবার আশ্চর্য কৌশল ওদের। হাতখানেক লম্বা বাখারির ফালির মাঝখানে আধ লম্বা শক্ত সরু দড়ি বেঁধে প্রান্তভাগে বাঁধে ধারালো বড়শি। বড়শিতে টোপের মতো গেঁথে দেয় কলা এবং কচুই মদ। এমনই 8-10টা ছড়িয়ে রেখে দেয় পথে প্রান্তরে। মদের মেতার গন্ধে আকৃষ্ট হয়ে শুয়োর বেটারা মাটি শুকে শুকে সেই পরমানন্দে গপ করে মুখে পুড়ে দেয়। সঙ্গে সঙ্গে বড়শি গেঁথে যায় জিভে অথবা চোয়ালের মধ্যে। তখন পায়ের খুঁট দিয়ে টেনে বড়শি ছাড়াতে চেষ্টা করে, তাতে ফল হয় বিপরীত। চেরা খুঁড়ের মধ্যে বড়শির দড়ি ঢুকে গিয়ে শেষে আটকায় এসে বাকারির ফালিতে। একদিকে বড়শি আটকায় জিবে, অন্যদিকে দড়ি পরানো খুঁড় আটকায় বাখারিতে। ব্যাটা শুয়োর নিতান্তই শুয়োরের মতো ঠ্যাং তুলে 3 পায়ে দাঁড়িয়ে থাকে। সকালে কাহারেরা আসে লঘুর হাতে, এসেই দমাদম ঠেঙিয়ে মেরে টেনে নিয়ে গিয়ে ভোজন যজ্ঞে লাগিয়ে দেয়। আর আসে মধ্যে মধ্যে কুমির। প্রায় সব মেছো কুমির এসে জাঙলের বাবু ভাইদের মাছ ভরা পুকুরে নামে। সে আর উঠতে চায় না। বাবুরা বন্দুক নিয়ে দুমদাম গুলি ছোড়ে, কুমির ভস করে ডোবে, আবার এক কোণে নাকটি জাগিয়ে ওঠে। কাহারেরা পাড়ার উপর বসে হুকোর টানে আর আমোদ দেখে। তবে হাঁসুলিবাঁকের বাঁশবাদির ঘাটের পাশে যে দহটা আছে, সেখানে আসে সর্বনেশে মানুষ গরু খেগো বড় কুমির। ওখানকার লোকে বলে ঘড়িয়াল। তখন কাহারেরা চুপ করে বসে থাকে না, তাহারা বের হয় দল বেঁধে, সর্বাঙ্গে হলুদ মাখে। সঙ্গে নেয় কোদাল, কুড়ুল, লাঠি, সরকি, বড় বড় বাঁশের ডগায় বাঁধা শক্ত দড়ির ফাঁস। নদীর ধারে ধারে খুঁজতে থাকে কুমিরের আস্তানা। পাড়ের ধারে গর্তের মধ্যে শয়তানের আস্তানার সন্ধান পেলে মহা উৎসাহে তারা গর্তের মুখ বন্ধ করে উপর থেকে খুঁড়তে থাকে সেই গর্ত। তারপর গর্তে নালার মধ্যে অবরুদ্ধ শয়তানকে তারা হত্যা করে। কখনো সুকৌশলে ফাঁস পরিয়ে বেঁধে টেনে এনে নিষ্ঠুরভাবে 2-3 দিন ধরে ঠেঙিয়ে মারে।
গর্তে কুমির না পেলে গোয়ালপাড়ার গোয়ালাদের মহিষের পাল এনে সেগুলোকে নামিয়ে দেয় দহে। মহিষে জল তোলপাড় করে তোলে ঘড়িয়ালকে বের করে। তারপর কুম্ভীর বদের পালা, সে প্রায় এক দক্ষ যজ্ঞ। কুম্ভীর বেটাকে দক্ষের সঙ্গে তুলনা কখনোই চলে না, কিন্তু কাহারদের মাতন সে শিব ঠাকুরের অনুচরদের নৃত্য ছাড়া আর কিছু বলা চলে না। মোট কথা, এই দেশে হাঁসুলির বাঁকে নদীর ভাবনা খুব বেশি নয়। যেটুকু আছে তার একটু মাত্র মালোয়ারির পাল্টা ছাড়া সকল ভাবনার ভার একা বাঁশবাদীর কাহারদের উপর। কিন্তু এবারের এই শীষ দেওয়ার ব্যাপারে তারাও হতভম্ব হয়ে গিয়েছে। প্রথম প্রথম তাদের ধারণা হয়েছিল ব্যাপারটা চোর ডাকাতের নয়, ব্যাপারটা বৃন্দাবনী ধরনের কিছু। তারা ক্ষেপেও উঠেছিল, কারণ এই অঞ্চলের বৃন্দাবনী ব্যাপারে নায়িকারা 100 জনের মধ্যে 99 জনই হয় তাদের ঘরের মেয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের এই ধারণা পাল্টে গিয়েছে। এখন তাদের ধারণা ব্রহ্মদৈত্যতলার কর্তা কোনো কারণে এবার বিশেষ রুষ্ট হয়েছেন। হয়তোবা তিনি ওই বেলবন ও শ্যাওড়া জঙ্গল থেকে বিদায় নিয়ে নদীর ধারে ধারে চলে যাচ্ছেন। শীষ দিয়ে সেই কথা জানিয়ে দিয়ে চলেছেন হাঁসুলিবাঁকের অধিবাসীদের। এ নিয়ে তাদের জল্পনা কল্পনা চলছিল। ঘরে ঘরে কুলুঙ্গিতে সিঁদুর মাখিয়ে পয়সাও তুলেছে তারা, এবং এ বিষয়ে জাঙুলের ভদ্রলোক মশাইদের উদাসীনতা দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েছে। বেচারি কাহারদের আর সাধ্য কি, জ্ঞানই বা কতটুকু। তবু একদিন সন্ধ্যায় ওরাই বসালে মজলিস। কিন্তু কাহারদের আবার দুটি পাড়া, কাহার পাড়া আর আটপৌরে পাড়া। বেয়ারা পাড়ার মাতব্বর বনোয়ারি আটপৌরেদের সম্পর্কে ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে, বছরে একবার পুজো, তাই ভালো করে দেয় না, তা নতুন পুজো দেবে? আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।